আগের যে কয়েকটা জিনিস পড়ানো হয়েছে সে কয়েকটা কি ক্লিয়ার? আপনাদের প্রত্যেকটাই পারবেন? আচ্ছা, তাহলে আজকে অনেকগুলো টুল রাখছি, প্রায় 21টা টুল। 5 6 11, 11 5 16, 16 3 19, আর দিয়ে হচ্ছে 21টা, টোটাল 21টা টুল রাখছি আজকে। আর সেই টুলগুলো, অনেকগুলো টুল রাখার কারণ কি, টুলগুলো খুবই সোজা, একবার দেখলে বুঝে যাবেন। তাছাড়া অনেকগুলো ফটোশপে আমরা সেই টুলগুলো দেখছি, যার কারণেই মূলত অনেকগুলো টুল রাখা। আর প্রত্যেকটা টুল দেখানোর পরে এই যে আমার যে এখানে ওয়ালপেপারে যে ঘড়ির ছবিটা আছে, এই ঘড়িটা আপনাদের শেষে আর্ট করতে দিব, যে আর কি এই ঘড়িটা ইলাস্ট্রেটর আপনাদের তৈরি করতে দিব সব টুলগুলো দেখানোর পরে। তাহলে চলেন শুরু করি। আর কাজ করতে করতে যে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ফ্রিলি ভাবে বলবেন, আর ফ্রিলি ভাবে না বললে তো কিভাবে হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। দেখেন, আমরা এখান থেকে সিলেকশন টুল শেষ করছি, তারপর হচ্ছে ডাইরেক্ট সিলেকশন শেষ করছি, ম্যাজিক ওয়াইন টুল, ল্যাসো টুল, এই যে প্যান টুল, তারপর হচ্ছে কার্ভেচার প্যান টুল, তারপর টেক্সট টুল, এই কয়েকটা টুল বাদ দিচ্ছি। এই টুলগুলো আমরা অন্য আরেকটা ক্লাসে, অর্থাৎ আগামীকালের ক্লাসে দেখব। তবে কিছু কিছু সহজ টুলে আমি চলে যাচ্ছি, আগামী ক্লাসে দেখব। প্যান টুল সিমিলার, যেমনটা ফটোশপে করছিলাম, টেক্সট টুলও প্রায় সিমিলার, তবে এখানে কিছু এক্সট্রা কিছু অপশন আছে, প্রায় সিমিলারই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, এই যে উপরের দিকে দেখতেছি লাইন সেগমেন্ট টুল। তাহলে এই হচ্ছে লাইন সেগমেন্ট টুল। তাহলে লাইন সেগমেন্ট টুল থেকে এটা আমি বাইরে বের করে নিলাম। যখন আপনি কোনো একটা লাইন নিতে চাইবেন, সিম্পল ভাবে কোনো একটা লাইন নিতে চাইবেন, অনেক সময় আমাদের শেপ ডিভাইডের ক্ষেত্রে বা অন্যান্য যখন আমরা সামনে করব, সেক্ষেত্রে এই লাইন টুলটা আপনি নিতে পারেন। আর এই লাইন টুল থাকে সাধারণত স্ট্রোকে থাকে, এটা এটা সাধারণত স্ট্রোকে থাকে। আর স্ট্রোক কি আমরা গতকালের ক্লাসে জানি যে এটা স্ট্রোকে আছে, এটা উপর থেকে আপনি চাইলে স্ট্রোকটা বাড়িয়েও নিতে পারেন। তাহলে এটা হচ্ছে লাইন টুল। সিম্পলভাবে আমরা ফটোশপে যেমনটা করছিলাম ঠিক তেমনটাই লাইন সেগমেন্ট টুল বলা হয়ে থাকে। বিভিন্ন লাইন নেওয়ার ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে আপনি লাইন টুল নিতে পারেন। তাছাড়া লাইন টুল নেওয়া অবস্থায় আমরা যদি শিফট প্রেস করি, তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আপনি যে পাশে ইচ্ছা সরাসরি ঘুরাইতে পারবেন। অর্থাৎ এইভাবে রেশিও অনুযায়ী ঠিক থাকতেছে না, এই জন্য আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যে কোনো পাশ থেকে এটা আপনি ঘুরাইতে পারবেন। যে কোনো পাশ থেকে আমরা এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর খুব সহজে ঘুরাইতে পারতেছি। তাছাড়া এক্সট্রা কোনো কিছুই আর লাইন টুলে তেমন কিছু আর নাই। এরপরে চলে আসি আর্ক টুল। আর্ক টুল সম্পর্কে পরবর্তীতে আরো আমরা ডিটেলস আসবো। আর্ক টুল সম্পর্কে কি, এটা বৃত্ত বলতে কি, একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই আর্ক টুল। তাহলে এই বৃত্তটা দেখেন, এই যে এখান থেকে অংশটুকু আমরা যদি ধরি, এখান থেকে এখানের অংশটুকু, তাহলে এই অংশটুকুই হচ্ছে আমাদের আর্ক টুল বলতে পারি। ঠিক এই এতটুকু অংশ বা এতটুকু আমরা ডিলিট করে দিলাম, তাহলে এটাকে মূলত বলা হচ্ছে আর্ক টুল। আর্ক টুলও আপনার সামনে যখন আমরা কাজগুলো করবো, এগুলোর ক্ষেত্রে এই আর্ক টুল বা বৃত্তচাপ এটা আমাদের প্রয়োজন পড়বে। আর্ক টুলের ক্ষেত্রেও সেম, আমরা যখন এমনি এটা ধরতেছি একটা নির্দিষ্ট অংশ বরাবর, আর যখন আপনি অল্টার চাপবেন তখন যেখানে ইচ্ছে সেখানেই সিম্পল ভাবে আপনি বসায় নিতে পারবেন, যে পাশে ইচ্ছে সেখানে বসিয়ে আবার এটা ছেড়ে দিলে বৃত্তচাপ অনুযায়ী চলে আসতেছে। আর যদি শিফট চাপেন তাহলে এটা একেবারে পারফেক্ট ভাবে বৃত্তটা তৈরি হবে, আর যদি শিফট ছেড়ে দিই তাহলে সেটা পারফেক্ট ভাবে থাকবে না। এই হচ্ছে আর্ক টুল। এখানে টুলের এখানে কে লিখছি, আচ্ছা এল করে দিই। এরপরে যেটা আসতেছে এই টুলটা হচ্ছে স্পিরিয়াল টুল। এই টুলটা সিম্পল বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এটা সিম্পল ভাবে একটা পেঁচানো একটা অংশ, এই পেঁচানো অংশটাকে হালকা আর কি মুভ বা কিছু কনভার্ট করা যায়, সেটা হচ্ছে অল্টার এবং শেপ দিয়ে বিভিন্ন রকম ডিজাইনের ক্ষেত্রে এটা পরবর্তীতে আমরা ব্যবহার করব, বা শেপ কাটার ক্ষেত্রে অনেক সময় কিছু কিছু
লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন এই টুলটার দিক থেকে। এটা মডিফাইটা কেমন, আমরা যখন এটা চাপতেছি সিম্পল ভাবে অল্টার যখন চাপতেছি দেখেন এটা এই যে ছোট হচ্ছে, দেখেন এটা অংশ কিন্তু কমে গেছে, আবার যখন চাপতেছি এটা অংশ বেড়ে যাচ্ছে। তাছাড়া কন্ট্রোল চেপে এটা এই যে ইচ্ছা মতো মডিফাই করতে পারেন আপনি। অনেকগুলো যখন নিয়ে নিলাম, এটা কিভাবে করতেছি, কন্ট্রোল চেপে ইচ্ছা মতো এটা মডিফাই আপনি করতে পারবেন এই আর্ক টুলের মাধ্যমে। তাহলে অনেকগুলো যদি শেপ নিতে চান সেক্ষেত্রে, বা অনেকগুলো প্যাচ হবে সেক্ষেত্রে আপনি কন্ট্রোল চাপতে পারেন, আর যদি কমাইতে চান সেক্ষেত্রে আপনি কন্ট্রোল চেপে এটা কমাইতে পারবেন। আর এটা যখন আপনি অনেকগুলো নিয়ে নিলেন, পূর্বের অবস্থায় ব্যাক যাওয়ার জন্য আপনাকে এই ইলাস্ট্রেটর অন অফ করতে হবে, তাহলে আবার পূর্বের অবস্থায় ডিফল্ট ভাবে সে ব্যাক চলে যাবে, পূর্বের অবস্থা সিম্পল ভাবে ডিফল্ট ভাবে ব্যাক চলে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের স্পাইরাল টুল। স্পাইরাল টুল আপনি ছোট করতে পারবেন, বড়ও করতে পারবেন। এরপর আসি রেক্টিঅ্যাঙ্গুলার গ্রিড টুল। এটা সিম্পল একটা টেবিলের মতো বলতে পারেন, সিম্পল একটা টেবিলের মতো। টেবিল যেমন আছে টেবিলের মতো, আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের কাজগুলো করি ওই টেবিলের মতো। আর চাইলে এই টেবিলটা আমরা ছোটও করতে পারি, বড়ও করতে পারি। কিভাবে করব দেখেন, এখান থেকে রেক্টিঅ্যাঙ্গুলার টুল নিলাম, নেয়ার পরে কিবোর্ড থেকে আপ অ্যারো বাটন প্রেস করতেছি, তাহলে দেখেন উপর থেকে কলাম, এবং যদি বাড়াই উপর থেকে তাহলে সারি বাড়তেছে। আর যদি আমি অ্যারোর লেফট কি চাপি তাহলে কিন্তু কলাম বাড়তেছে। এখান থেকে আপনার যতগুলো প্রয়োজন সেই হিসেবে আপনি সারি বা কলাম করে পুরো একটা চার্ট আপনি তৈরি করে নিতে পারেন এখান থেকে। এই বিষয়টা আই থিঙ্ক বুঝতে পারছেন আমি কিভাবে এগুলো বাড়াচ্ছি বা কমাচ্ছি। কিবোর্ড থেকে অ্যারো কি চেপে আমি এগুলো বাড়াইতে পারি, কিংবা আপনি এগুলো কমাইতে পারেন। সারিগুলো বাড়াইতে পারবেন কিংবা কমাইতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। খুবই সিম্পল। তাছাড়া আরো একভাবে আমরা সরাসরি লিখে দিতে পারি। এখন ধরে নেন আপনার 10টা কলাম দরকার, 10টা সারি দরকার, 10টা কলাম এবং 10টা সারি দরকার, কলাম এন্ড রো দরকার। তাহলে এখানে আমরা ডাবল ক্লিক করব। এখানে আপনার যখন 10টা সারি দরকার তাহলে এখানে হরিজন্টাল ডিভাইডার কয়টা লাগবে, আপনার ধরে নেন আপনার লাগবে 10টা, 10টা দিলাম। ভার্টিক্যাল কয়টা লাগবে, এখানেও লাগবে 10টা। এবার ওকে দিলাম, তারপর ওকে দিলাম। এখন আপনি হিসাব করে দেখেন তো আসলে কি 10টা আসছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11টা আসছে। এই পাশে কয়টা আসছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। দেখেন আমরা দিলাম 10টা 10টা করে, কিন্তু এই পাশ থেকে আসছে 11টা। এখন প্রশ্ন হচ্ছে যে কেন 11টা আসছে। সাধারণত ইলাস্ট্রেটরের ক্ষেত্রে একটা অতিরিক্তই থাকে। সেক্ষেত্রে আমাদের যতটা কলাম বা রো প্রয়োজন হবে, যে কয়েকটা কলাম বা আমাদের রো প্রয়োজন হবে তার থেকে একটা কমাই দিব। আমার যদি মনে হয় যে 5x5 প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আমরা একটা করে কমাই নিব, অর্থাৎ 4x4 দিব। আপনার যতটা প্রয়োজন সেক্ষেত্রে আপনি একটা করে কমাই নেবেন। এখন যদি আমরা দেখি তাহলে দেখেন 5x5 হয়ে যাবে, 1 2 3 4 5। ঠিক একইভাবে 1 2 3 4 5। এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার গ্রিড টুল। রেক্টেঙ্গুলার গ্রিড টুলের পরে এখানে যে আস্তে আস্তে এটা হচ্ছে পোলার গ্রিড টুল বলা হয় এটাকে, পোলার গ্রিড টুল। সিমিলার এই টুলগুলো যেভাবে কাজ করলো ঠিক সিমিলার একইভাবে কাজগুলো করে পোলার গ্রিড টুল। দেখেন সিম্পল ভাবে এটা একটা নিলাম, নেয়ার পরে এটা যদি আপনি ঠিক আবার বৃত্তগুলো বাড়ানোর প্রয়োজন হয় তাহলে কিবোর্ড থেকে আপ কি চাপেন, তাহলে ভিতর দিকে যতগুলো বৃত্ত আছে সেগুলো একটা করে বাড়তে থাকবে। আর যদি চেপে ধরে থাকেন তাহলে এটা বাড়তেই থাকবে। আর যদি অ্যারো কির রাইট বাটনটা চাপেন তাহলে দেখেন এদিক থেকে একটা করে অংশগুলো বাড়তে আছে। এদিক থেকে আপনার যেভাবে প্রয়োজন সেভাবে আপনি এই টুলটা অর্থাৎ পোলার গ্রিড টুলটা আপনি ব্যবহার করতে পারেন। আর এগুলো সবগুলো কিন্তু স্ট্রোকে কাজ করতে, সবগুলো শুধুমাত্র স্ট্রোকে কাজ করতেছে, এগুলার ফিল নেই। আপনি চাইলে ফিল করা যেতে পারে, যেমন এটা এখন ফিল করা হয়ে গেছে, ফিল করলে কিন্তু আবার এটা পুরোটাই কালার হয়ে গেছে। সিলেক্ট করলাম, আবার স্ট্রোকে চলে আসলাম, ফিল করতে পারবেন, তবে সাধারণত এগুলো স্ট্রোকেই হয়ে থাকে। তাহলে এইখানকার এই অংশটা আমরা শেষ করে ফেলছি। যেখানে ছিল লাইন সেগমেন্ট টুল, যেটা লাইন নেওয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে আর্ক টুল, অর্থাৎ একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগের অংশ, সেটা হচ্ছে আর্ক টুল। তারপর হচ্ছে স্পাইরাল টুল, যেটা একটা ঘূর্ণনের মতো অংশ করে আসে। তারপর হচ্ছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, যেটা আমরা টেবিল নেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে পোলার গ্রিড টুল। এই 5টা টুল সম্পর্কে কারো কোনো কি প্রশ্ন আছে, বুঝেননি এমন? আমি যে কাউকে আর কি স্ক্রিন শেয়ার করে বলতে পারি যে
গ্রিড টুল নিয়ে দেখান এবং এটার লাইন বা এগুলো কমিয়ে বাড়িয়ে দেখান আমাকে, এটা বলতে পারি। সেহেতু যে কারো প্রশ্ন থাকলে আমাকে ফ্রিলি বলবেন, কারণ আমাদের তো কাজ শিখতে হবে, কোনো দিক থেকে কোনো লজ্জা করার বা এগুলো কোনো বিষয় রাখা যাবে না। তাহলে আমি পরের সেক্টরে চলে যাচ্ছি, রেক্টেঙ্গুলার টুল বা এটার দিক থেকে। আসলে এটা আমরা সবাই জানি, এখানে এক্সট্রা কিছু ফিচার আছে ফটোশপের থেকে, তাই এই বিষয়টা রাখা হয়েছে। এক্সট্রা কিছু ফিচার আছে তাই এই বিষয়টা রাখছি। হ্যাঁ জি আপু। আমার নেটওয়ার্কের সমস্যা করছিল, তাই 1 নাম্বার আর 2 নাম্বার টুল একটু দেখাইতেন প্রথমের দিকে। ওকে, তাহলে প্রথমটা দেখেন, এই যে লাইন টুল, লাইন সেগমেন্ট টুল। এটা সিম্পল ভাবে লাইন নেওয়ার ক্ষেত্রেই ব্যবহার হয়। আপনি যদি শিফট চাপেন তাহলে এটা পারফেক্ট ভাবে লাইনটা হবে পারফেক্ট ভাবে, একেবারেই সোজা ভাবে লাইনটা হবে। আর এটা হচ্ছে স্ট্রোকের মধ্যে থাকতেছে, আপনি চাইলে উপর থেকে স্ট্রোক এই যে বাড়াইতে এবং কমাইতে পারেন, এটা লাইন টুলের ক্ষেত্রে। আর লাইন টুল যখন আপনার শিফট চাপবো তখন আপনি 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর আপনি এটা যে কোনো পাশে ঘোরাইতে পারবেন। শুধু লাইন নেওয়ার ক্ষেত্রে মূলত এই টুলটা ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়া এটা দিয়েও আমরা পরবর্তীতে শেপ ডিভাইড করব, তখন এটা আপাতত দেখাচ্ছি না, যখন শেপ ডিভাইডে যাব তখন দেখাবো এটা। তবে শুধুমাত্র আপাতত এটা লাইনের কাজেই ব্যবহার হয় এই হিসেবে আমরা ধরে নেই। এটা হচ্ছে প্রথম টুলের ক্ষেত্রে লাইন টুল। আর দ্বিতীয় যেটা আছে এটাকে বলা হয় থাকে আর্ক টুল। এটা একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ, শুধুমাত্র একটা কোণ, অর্থাৎ বৃত্তচাপ বলতে পারি। বৃত্তচাপ কোনটাকে বলে? এই 4 ভাগের 1 ভাগ, এটাকে কি বৃত্তচাপ বলে? হ্যাঁ ভাইয়া। তাহলে ওই দিক থেকে ওই বৃত্তচাপেই যেটা বলা হয় ওটাই আমরা ধরে নিতে পারি বৃত্তচাপ। এটাও আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর যদি আমরা অল্টার চাপে দেখেন, এটা আমি শিফট চেপে কাজটা করতেছি, একেবারে পারফেক্ট ভাবে করতেছে। আর যে অল্টার চাপে এটা যে কোনো পাশে এটা আপনি পারফেক্ট ভাবে কাজটা করবে না, রেশিও অনুযায়ী আপনি এটা চেঞ্জ করতে পারেন যদি আপনি অল্টার চেপে কাজ করেন। এই দুটাই আপু, উপরের দুটা। তাহলে পরের সেক্টরে চলে আসে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল। এটার ক্ষেত্রে সেম, অলরেডি আমরা জানি শুরুর দিকে। তাহলে এখান থেকে সিম্পল ভাবে নিলে আপনি একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিতে পারতেছেন। আর যদি শিফট চেপে নেন তাহলে সেটা পারফেক্ট ভাবে হবে। আর যদি অল্টার এবং শিফট চেপে নেন, তাহলে মিডিল বরাবর এটা পারফেক্ট ভাবে কাজ করবে, সিম্পল। আর এখান থেকে টেনে তো আমরা এটা রাউন্ডেড করতেই পারতেছি। এটা করা ছাড়াও কিন্তু আরেকটা আছে, যেটা হচ্ছে আপনি রাউন্ডেড। এই যে এখান থেকে একটা রাউন্ডেড আছে, আসলে এটা তেমন প্রয়োজন পড়ে না, কেননা এখান থেকেই তো আমরা রাউন্ডেড করতে পারতেছি, এখান থেকেই আমরা যে রাউন্ডেড করতে পারতেছি, এই জন্য এটা প্রয়োজন পড়ে না। আর এই টুলগুলো নেওয়ার পরে আপনার যদি নির্দিষ্ট কোনো সাইজের, জি আপু। হ্যাঁ আপু বলেন। কি আপু কিছু বলতেছিলেন মনে হয়, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। এদিকে কেউ কি শুনতে পাচ্ছেন? না ভাইয়া। ওকে, আই থিঙ্ক নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। যাই হোক, আমি আপাতত যে কাজের মধ্যে ব্যাগ আসতেছি। তাহলে এখান থেকে সিম্পল ভাবে আমাদের যে রেক্টেঙ্গুলার টুল এটাই নিতে পারি। এখন আরেকটা জিনিস, রেক্টেঙ্গুলার এভাবে ছাড়াও কয়েক ভাবে নেওয়া যায়। এই টুলটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি কত ইঞ্চি বরাবর নেবেন, আমরা ফটোশপে যেভাবে করতাম পিক্সেল বরাবর নেওয়া যায়, মিলিমিটার মিলিমিটার বরাবর নেওয়া যাবে কিনা আমরা চেক করে দেখি। যদি পিক্সেল নিতে চাই, 1000 পিক্সেল ইনটু, এটা নিচ্ছে না, এখন অটোমেটিক্যালি মিলিমিটারেই কিন্তু চলে আসছে, এটা পিক্সেলেই নিচ্ছে কিন্তু মিলিমিটারেই চলে আসতেছে। এটা আমরা চেঞ্জ করতে পারি কিভাবে? কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসলাম, উপর থেকে রুলারের উপর ক্লিক করে আমি ইঞ্চিতে করে দিলাম, তাহলে এখন যেটা আসবে এটা ইঞ্চিতে আসবে। অর্থাৎ আমি যদি চাই তাহলে 10 ইঞ্চি খুব বড় হয়ে যাচ্ছে, আমি 5 ইঞ্চি বরাবর, আপনি না লিখলেও এটা অটোমেটিক ইঞ্চি হয়ে যাবে, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, তাহলে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা শেপ চলে আসছে। এখন যদি আপনি মিলিমিটারে চান তাহলে উপর থেকে রোলার থেকে রাইট বাটন ক্লিক করে মিলিমিটার করে দেন, পিক্সেলে চাইলে পিক্সেলে করে দেন, যেভাবে করে দিবেন তাহলে সেটা সেভাবে আসবে। এভাবেও করতে পারেন, কিংবা এখান থেকে ডাবল ক্লিক করে কি হবে, ডাবল ক্লিক করে হয় না, আপনি এখানে বাইরে ক্লিক করেই কতটুকু লাগবে সেই হিসাবে এটা করে দিতে পারেন, সিম্পল। এর আগে যেভাবে করছি সেভাবেই, জন্য ডিটেলস আর যাচ্ছি না। আর পরেরটা হচ্ছে রাউন্ডেড। এই রাউন্ডেড আর মানুষ তো এতটা আর ব্যবহার করে না, কেননা এই টুলটা এখান থেকে নেয়ার পরেই যতটা রাউন্ডেড প্রয়োজন ততটা এখানে এভাবে রাউন্ড করে নেওয়া হয়।
জন্য এই রাউন্ডেডটা ততটা মানুষ এখন আর ব্যবহার করে না। আর পরেরটা সবাই ইলিশ টুল, সিম্পল ভাবে আমরা জানি শিপ যদি চাপি তাহলে একেবারে পারফেক্ট ভাবে রাউন্ডেড হবে, শিপ ছাড়া যদি করি পারফেক্ট ভাবে রাউন্ড হবে না। আর যদি শিফট এবং অল্টার চিপি তাহলে এটা মিডিল বরাবর আপনার ছোট এবং বড় হচ্ছে। আর এটার মধ্যে আপনার শেপ স্ট্রোক যেভাবে দিবেন সেটাই, যেমন এটা শুধুমাত্র এটার মধ্যে স্ট্রোক দেয়া আছে, আর এটার মধ্যে আমাদের স্ট্রোক এবং ফিল দুটোই দেয়া আছে, সিম্পল। তার পরেরটাতে যাচ্ছি। তারপরটাতে এগুলাতে আসার একটা কারণ ছিল, মূলত এইটার জন্যই এই টুলগুলো দেখা। যেমন এখানে যে আছে পলিগন টুলটা, পলিগন টুলের ক্ষেত্রে দেখেন আমার এখানে কোণ বাড়ানোর প্রয়োজন, আমরা কি করতাম ফটোশপে উপরে লিখে লিখে কোণ বাড়াইতাম, কিন্তু এখানে সেটার প্রয়োজন নাই। আপনি এটা ধরেন আপনার কোণ বাড়ানোর প্রয়োজন, কিবোর্ড থেকে অ্যারো কির আপ বাটন চাপেন, আর ডান বাটন চাপলে দেখেন এটা কমে যাচ্ছে, আর যদি আপ বাটন চাপেন তাহলে সেটা বেড়ে যাবে, তাহলে তিনটা কোণ হয়ে গেছে সিম্পল। আর এমন নিতে যাচ্ছি, এখান থেকে আমি কিবোর্ড থেকে অ্যারো কির আপ বাটন চাপতেছি, যত চাপতেছি তত একটা করে বেড়ে যাচ্ছে, আপনি যদি চেপে ধরে থাকেন সেক্ষেত্রে এটা বাড়তে থাকবে। এটাই মূলত বিশেষ করে স্পেশালি ভাবে দেখানোর জন্য আপনাদের নেয়া। তাহলে এখান থেকে আপনি ইচ্ছা মতো খুব সহজেই এটা কিবোর্ডে অ্যারো কি চেপে আপ বাটন এবং ডান বাটন চেপে আপনি সহজে এটা বাড়াইতে এবং কমাইতে পারতেছেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্টার টুল। স্টারের ক্ষেত্রে আমরা যখন ফটোশপে কাজ করছিলাম ভিতরে সেটিং থেকে করতে হতো, সেখানে কিন্তু স্টারটা ছিল না, এখানে নির্দিষ্টভাবেই এখানে স্টার টুল দিয়ে দেওয়া হয়েছে। এখানে স্টার টুল সিম্পল ভাবে স্টার টুল চলে আসতেছে। আপনার যদি বেশি আরো তারার প্রয়োজন হয় বা এই দিকে কর্নার গুলোর প্রয়োজন হয় তাহলে ঠিক একইভাবে কিবোর্ড থেকে আপ বাটন চাপেন, অনেকগুলো স্টার চলে আসতেছে। এটা একটা আসলো। স্টারের ক্ষেত্রে আরেকটা বিষয় দেখাই, এখানে স্টারে আসার পরে দেখেন আপনার মনে হচ্ছে যে ভিতরের স্টারটা আরো ছড়াবেন, আপনি সিম্পল ভাবে কন্ট্রোল চাপেন, তাহলে বিষয়টা কি হচ্ছে দেখেন বাইরে থেকে এটা অনেকটা ছড়ায় যাচ্ছে। এটা কিভাবে করতেছি আমি কন্ট্রোল চেপে করতেছি, অনেকটা দেখেন যেভাবে ইচ্ছা ছড়ায় গেছে। আপনি যদি চান যে কম ছড়াবেন সেক্ষেত্রে আপনি কন্ট্রোল চেপে আবার স্টারটা কমিয়ে নিতে পারেন, আর যদি শিফট চাপেন তাহলে সেটা আপনার পারফেক্ট ভাবে হবে যদি আপনি শিফট চাপেন। আর কন্ট্রোল চেপে এটা স্টারের অংশটা বা কর্নারগুলো আপনি চাইলে ছোট করতে পারবেন এবং বড় করতে পারবেন। আর যদি অ্যারো কি চাপি তাহলে অ্যারো কি দিয়ে এটা কমাইতে পারতেছি এবং বাইরে পারতেছি। আর এই ফিচারগুলো আমাকে পার্সোনালি খুব ভালো লাগে, খুব দ্রুত আপনি যে কোনো একটা শেপকে বাইরে থেকে গিলা মডিফাই করতে পারতেছেন। এগুলো দেখেন খুব দ্রুত খুব সিম্পলি ভাবেই আমরা বিভিন্ন ডিজাইনের আকৃতি দিতে পারতেছি। তাছাড়া আপনারা যদি নির্দিষ্টভাবে সরাসরি নিতে চান, যেমন এটার উপর ডাবল ক্লিক করলে করার কথা কি এই অপশনগুলো আছে, তাহলে ডাবল ক্লিকে নাই, এটা নেওয়ার পরে ফাঁকা জায়গায় ক্লিক দিবেন তাহলে নিয়ে নিচ্ছে। তাহলে ডাবল ক্লিকে যেটা হচ্ছে না, তাহলে স্টার নিব, এখানে ক্লিক দিলাম, আপনি কয়টা স্টার নিতে যাচ্ছেন, কয়টা পয়েন্ট নিতে যাচ্ছেন, আমি যদি 10টা পয়েন্ট নিতে যাচ্ছি ওকে করলাম, তাহলে 10টা পয়েন্ট এখানে চলে আসলো। ঠিক একইভাবে এটার ক্ষেত্রটা তাই, আপনি কয়টা স্লাইড নিতে যাচ্ছেন, যদি 5টা নিতে চান 5 ওকে, তাহলে আপনার 5টা স্লাইড হয়ে যাচ্ছে সিম্পল যেটা। আর সবার শেষে যেটা আছে এটাকে ফ্লায়ার টুল বলা হয় থাকে, এটা সাধারণত কিছু স্পেশাল ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে, যেমন এটা কালো ব্যাকগ্রাউন্ডে ভালো লাগে, নিলাম এখান থেকে ক্লিক করলাম, একটা সূর্যের আলোর মতো বা একটা আলো ছড়াচ্ছে এমন একটা বিষয়গুলো আসে। সাধারণত যারা কিছু স্পেশাল ডিজাইন তাদের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, আর যারা এদিক থেকে মিনিমাল বা সাধারণ যে ডিজাইনগুলো শেপ বেস করে তাদের ক্ষেত্রে এটা তেমন প্রয়োজন পড়ে না। আর এখান থেকেও আপনি প্লেয়ারের যে বিষয়টা আছে এটা কন্ট্রোল করতে পারবেন, একটু কন্ট্রোলের বিষয়গুলো আপনার একটু আপডাউন করে দেখে নেবেন পরিবর্তনগুলো কি হচ্ছে। এটা তেমন খুব যে বেশি ব্যবহার হয় না এরকমটা না, খুব স্পেশাল ডিজাইনের ক্ষেত্রে আপনার যেমন বিভিন্ন রকম লাইটিং বা এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, তাছাড়া এটা তেমন কোনোই প্রয়োজনে আসে না। আর যে ভিতরের অপশনগুলো এখানে যে এই যে লাইটিংটা আস্তে আস্তে লাইটিংটা কোন পাশ থেকে আসবে কোন পাশ থেকে ছড়াবে এই বিষয়গুলো যদি দেখতে চান সেক্ষেত্রে ধরে এখানে একটা ক্লিক দিয়ে এখান থেকে অপশনগুলো আপনি চেঞ্জ করে দেখতে পারেন, কোথায় থাকবে, অপাসিটি কত হবে, ব্রাইটনেস কত হবে, খুবই সিম্পল, একটু নিচ থেকে দেখে নিতে পারেন। তাহলে এখান থেকে আমরা এটাও শেষ করে ফেললাম, রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগনাল টুল, স্টার টুল এবং ফ্লায়ার টুল প্রত্যেকটা শেষ। তাহলে পরেরটাতে চলে যাই, এটা হচ্ছে পরেরটাতে। এখানে এরপরে আস্তে আস্তে আসলে ব্রাশ টুল, ব্রাশ টুলটাও নিয়েও ডিটেলস আলোচনা করব, এই জন্য ব্রাশ টুল আজকে রাখিনি, যে বিষয়গুলো ছোট্ট ছোট্ট একটু আলোচনা করতে হবে এই সেই বিষয়গুলো রাখছে।
ব্রাশ টুল আর পেন টুল সম্ভবত একসাথে ব্রাশ টুল, পেন টুল, টেক্সট টুল একসঙ্গে আগামীকালের ক্লাসে রাখতে পারি। এরপরে যে অপশনটা আছে এটা হলো শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। আর শেপার টুল সম্ভবত আপনাদের তো 17 ভার্সন দিছি আমি, শেপার টুলটা আপনি 17 ভার্সনে পাবেন না, 17 এবং 15 ভার্সনে শেপার টুল সাধারণত পাবেন না। এটা যে খুব যে স্পেশাল এমনটাও না, সেক্ষেত্রে না থাকলেও কোনো সমস্যা নেই শেপার টুলের ক্ষেত্রে। শেপার টুলের কিছু কাজ আছে, তবে এই যে বাকিবার যে পেন্সিল টুল, স্মুথ টুল, তারপরে হচ্ছে পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল, এগুলা আবার আপনারা পাবেন। জয়েন্ট টুল এগুলা পাবেন, শুধু শেপার টুলটা পাবেন না। আর থাকলে থাকতে পারে, আমার জানার মধ্যে 2018 সালে ভার্সনের পর থেকে এগুলা দেওয়া হয়েছে। তাহলে শেপার টুলটা কেমন, এটা আপনার ফ্রি হ্যান্ডের মতো। এমন একটা বৃত্ত প্রয়োজন, এইভাবে কাছাকাছি করলাম, এটা বৃত্ত হয়ে গেল। রাউন্ডেড বৃত্ত প্রয়োজন, রাউন্ডেড বৃত্ত হয়ে গেল। একটা রেক্ট্যাঙ্গুলার প্রয়োজন, রেক্ট্যাঙ্গুলার হয়ে গেল। একটা আয়ত প্রয়োজন, এভাবে টেনে ছেড়ে দিলাম, একটা আয়ত ক্ষেত্র চলে আসলো। এটাই হচ্ছে শেপার টুল। তাছাড়া শেপার টুল দিয়েও কিছু কিছু ক্ষেত্রে শেপ কাটা যায়, তবে এটা দেখাচ্ছি না, ওটার তেমন প্রয়োজনও নাই। শেপার টুল দিয়েও কিছু কিছু ক্ষেত্রে শেপ কাটা যায়। আর আপনাদের ভার্সনগুলোতে এই যে এই টুলটা প্রথমটা এটা নাও পেতে পারেন, কিন্তু এটার কাজটা দেখে রাখেন, পরবর্তীতে কেউ আপডেট যদি ভার্সন ব্যবহার করতে চান, খুবই সিম্পল। আপনার দ্রুত শেপ তৈরি করার জন্য এটাকে ব্যবহার করা হয় থাকে। এই শেপার টুলটা দ্রুত শেপ তৈরি করার জন্য, বৃত্ত প্রয়োজন, সিম্পল বৃত্ত আর্ট করে দিলাম, আয়তক্ষেত্র প্রয়োজন, যেমনটা প্রয়োজন আপনি সেভাবে কাছাকাছি ফ্রি হ্যান্ডে তৈরি করে দিবেন, তাহলে এটা চলে আসবে। এটা হচ্ছে শেপার টুল থেকে, যে এখান থেকে যে শেপার টুল আছে এখান থেকে খুব সহজে করতে পারি। এরপরে আছে পেন্সিল টুল। পেন্সিল টুলটা খুবই সিম্পল, এটা ফ্রি হ্যান্ডলি ভাবে আপনি পেন্সিল টুল দিয়ে যা ইচ্ছা তাই আর্ট করতে পারেন পেন্সিল টুল দিয়ে। আর এখানে যদি ডাবল ক্লিক করেন, এটা একটা অপশন আছে, যে কিছু কিছু অপশন আমি এখানে বলে দিচ্ছি। যেমন আমি এখানে ডাবল ক্লিক করলাম, এটা কতটা স্মুথনেস হবে, এই যে ফুললি ওকে করে দিলাম। এখন যখন আমি করতেছি, এটা খুব যখন বাঁকা করতেছি, তাও কিন্তু এটা স্মুথনেসটা অনেক বেশি নিয়ে আসতেছে, স্মুথনেস অনেক বেশি নিয়ে আসতেছে, একেবারে পারফেক্ট ভাবে নিয়ে আসতেছে। আবার যখন ডাবল ক্লিক করে স্মুথনেসটা একেবারে কমাই দিচ্ছি, তো দেখেন এবার যেভাবে করতেছে এটা অনেকটা সেভাবে করতেছে। আর আপনার স্মুথনেস যত বেশি বাড়াবেন, তত বেশি অ্যাঙ্কর পয়েন্টগুলো কমে যাবে। দেখেন আমি এবার এই লিখতেছি, এটা হচ্ছে স্মুথনেস অনেক বেশি কমানো আছে, একেবারে ল লেভেলে। দেখেন অ্যাঙ্কর পয়েন্ট কতগুলো হয়েছে। আবার এবার স্মুথনেস আমি একেবারে হাই করে দিলাম, তারপরে ওকে করে দিলাম। এবার যখন আবার লিখতেছি, দেখেন এটার তুলনায় এটা অনেক বেশি স্মুথ এবং অ্যাঙ্কর পয়েন্টগুলো তুলনামূলক কম। এটা দেখেন অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা দেখি, এটার কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট, অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট। আর যদি এটার ক্ষেত্রে আসেন, এটার ক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট কম। যখন স্মুথনেসটা প্রয়োজন হবে আপনাদের, তখন এই স্মুথনেসটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন এই পেন্সিল টুলের ক্ষেত্রে। তাছাড়া ফিল, এডিট বা এখানে পয়েন্টগুলো বাড়ানো কমে, কতটা আপনি মোটা রাখতে যাচ্ছেন উইথেন, এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন এটা ততটা মোটা হবে। তাছাড়া ফিল বা স্টক কোনটার অপশন রাখবেন, এটাই। তাছাড়া তেমন কিছু নাই, এটা রেস্ট করে দিয়ে দিলাম। এখন যে বাড়িতে যাচ্ছেন, 10 রাখলাম, এখন দেখেন এটা কি বাড়তেছে? ভাই হ্যাঁ আপনি ভাই কোথায় ডাবল ক্লিক করতে হবে? ওই টুলটার উপর ডাবল ক্লিক করবেন, তাহলে ওই টুলের অন্তর্ভুক্ত যে অপশনগুলো আছে সেটা চলে আসবে। যেমন এই টুলটা প্রয়োজন, এই যে পেন্সিল টুলের উপর ডাবল ক্লিক করব, পেন্সিল টুলের উপর ডাবল ক্লিক করলেই যে পেন্সিল টুলের যে অপশনগুলো আছে সেটা চলে আসবে। আপু এটা স্মুথনেস বা এগুলা অন্য যে টুলগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যদি কোনো ওইটার ভিতরে অপশন থাকে, যেমন গতকাল ম্যাজিক টুলের ক্ষেত্রেও ডাবল ক্লিক করছিলাম, সেটার অপশনগুলো চলে আসছিল। এটা হচ্ছে পেন্সিল টুল। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে স্মুথার টুল। এই টুলটা কি করবে, আপনার কোনো কিছুকে স্মুথ করে তুলবে। যেমন এই দুটার মধ্যে দেখেন এটা কিন্তু স্মুথ না, দেখেন এই যে এখানে এই যে বাঁকা বাঁকি অপশনগুলো দেখেন, এটা খুব বাঁকা বাঁকি। কিন্তু এটা আবার দেখেন, এটা আবার কিন্তু স্মুথ, কেননা এটা স্মুথ আমরা বাড়ায় নিছিলাম। পরবর্তীতেও আপনি এটা স্মুথ করতে পারবেন। যেমন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে স্মুথার টুল নিলাম, এখন এটাকে এটার উপর দিয়ে নিয়ে যাচ্ছি, এটা কি হচ্ছে, স্মুথ হচ্ছে। দেখেন এখানে হালকা একটু বাঁকা আছে, ক্লিক করলাম এখানে, এটা সে কি করতেছে, স্মুথ করে দিচ্ছে। অর্থাৎ কোনো পাথ যদি আপনার স্মুথ না থাকে, তাহলে এই স্মুথার টুল দিয়ে সেটা স্মুথ করে দেয়। যেমন এটা সিম্পল ভাবে এটার উপর দিয়ে ড্র্যাগ করতেছে, এটা স্মুথ হয়ে যাচ্ছে। আর দেখেন বাঁকা ছিল, এটা যতবারই আপনি নেবেন সে ততবারই স্মুথ হয়ে যাবে। সিম্পল। এখান থেকে আমি এটা স্মুথনেস কমায় দিয়ে কিছু বাঁকা বাঁকি লাইন টানি, এখান থেকে হালকা একটু বাঁকা বাঁকি করে দিয়ে দিলাম। দেখেন হালকা বাঁকাবাকি করে দিয়ে দিছি। এখন স্মুথ করার জন্য আমি এটাকে এখান থেকে স্মুথার টুল নিলেন, এখন উপর থেকে এটাকে আমি টানে দিচ্ছি। দেখেন এটা কি হচ্ছে, এই জায়গাও দেখেন এটা ফুললি স্মুথ করা যাবে, এটা ফুললি স্মুথ হয়ে আসে।
এখান থেকেও যেভাবে টানবেন সেভাবে এটা স্মুথ হয়ে যায়, এই বাঁকা বাঁকে হালকা এটা থাকবে না। স্মুথ করার জন্য এই স্মুথার টুল। এরপরে যেটা আছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুল কি করে? পাথকে ইরেজ করে। তাহলে কিভাবে এটা পাথকে ইরেজ করে দেখেন, পাথ ইরেজার টুল নিলাম, সিলেক্ট করলাম, এটা পাথকে এই যে কেটে ফেলতেছে, শুধুমাত্র এটা পাথকেই কেটে ফেলবে। তো অবশ্যই আপনাকে পূর্বে থেকে সিলেক্ট থাকতে হবে। যেমন এটা কি ইরেজ করতে যাচ্ছি, এটা কিন্তু ইরেজ হচ্ছে না। কেন হচ্ছে না? এটা আমার সিলেকশন নাই। আমি যখন শুরুর দিকে এই ইলাস্ট্রেটর শিখছিলাম, এইভাবে পাথ ইরেজার টুল দিয়ে বারবার ইরেজ করতেছি, ইরেজ হয় না, ইরেজ হয় না, একেবারে মাথা গরম হয়ে গেছে, কেন ইরেজ হয় না, কি ভুল করলাম। আসলে সবসময় আপনাকে যেটা কাজ করবেন সেটাকে আপনার সিলেক্ট থাকতে হবে এই বিষয়ে। যেমন এটাকে আমি ইরেজ করতে যাচ্ছি, এটাকে আমার সিলেক্ট থাকতে হবে, তারপরে পাথ ইরেজার টুলে এসে তারপর আপনাকে ইরেজ করতে হবে। এবার দেখেন এই যে পাথ ইরেজার টুল দিয়ে এবার ইরেজ হচ্ছে। আপনাকে এটা কিন্তু আবার হবে না, কেননা এটা আমার এখন আর সিলেক্টে নাই, এটা সিলেক্টে আছে। শুধুমাত্র যেটা সিলেক্টে থাকবে সেটা দিয়ে আপনি পাথ ইরেজ করতে পারবেন। আর আজকে যে টুলগুলো দেখাচ্ছি এটা আমাদের, দেখেন কোন সময় কোন কাজটা করব সেই সময় আপনাকে অটোমেটিক্যালি মাথায় নিয়ে আসতে হবে। হঠাৎ করে আপনার পাথ ইরেজ করার প্রয়োজন পড়ছে, তাহলে আপনাকে স্মরণ রাখতে হবে যে মনে, সেই সময় আপনাকে ইনস্ট্যান্ট মনে করতে হবে যে একটা পাথ ইরেজার টুল আছে যেটা দিয়ে আমি পাথ ডিলিট করতে পারি। ঠিক সিম্পল ভাবে এখান থেকে এই পাথ যদি আমি ডিলিট করতে চাই, তাহলে প্রথমে আমি এটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পরে পাথ ইরেজার টুলে আসলাম, তারপর এবার আমি ইরেজ করতে পারি। তাহলে পাথ ইরেজার টুল কি করে? ইরেজ মানে জানি মুছে ফেলা, সেক্ষেত্রে পাথ ইরেজার টুল পাথকে ইরেজ করে। আর তারপরে যে অপশনটা আছে এটা হচ্ছে পাথ জয়েন্ট টুল। এই যে জয়েন্ট টুল, এ আবার কি করবে? পাথের মধ্যে জয়েন্ট তৈরি করে দিবে। কেমন ভাবে? তাহলে দেখেন এই দুটো পাথ কিন্তু আলাদা আলাদা বিচ্ছিন্ন, একটা ইরেজ করতেছে আর একটা জয়েন্ট করতেছে। তাহলে এই দুটোকে আমি সিলেক্ট করলাম, আর এই দুটো সিলেক্ট করার পর এই সামনে নিয়ে আসলাম। তাহলে দেখেন এই দুটো কি করছে? জয়েন করেছে। আর এত দূরাদি হবে কিনা সিলেক্ট করা, এই যে দূরেও নিয়ে নিচ্ছে। আমাকে সিলেক্ট ছাড়াও দেখি, এটাও এটা নিচ্ছে না, কাছাকাছি করে দিয়ে দিই এবং সিলেক্টও করে নিচ্ছি। পাথ জয়েন টুল দিয়ে এই দুটোকে কর্নার একসাথে করে দিলাম। তাহলে এটা কি করতেছে? পাথকে আমাদের জয়েন করে দিচ্ছে। তাহলে একটা সামনে একটা ইরেজ করতেছে, সিলেক্ট করলাম, যাকে ইরেজ করব সিলেক্ট করে পাথ ইরেজার টুলে এসে তাহলে ইরেজ করতেছে একটা, আরেকটা করতেছে জয়েন করতেছে। তাহলে এই টুলটাও আরেকটু রিভিউ করি প্রথম থেকে। এখান থেকে এই স্টেপটা, এই যে সেগমেন্ট টুলের যে স্টেপটা, তাহলে শেপার টুল আপনাদের ভার্সনে নাও থাকতে পারে, এটা 18 থেকে আসছে। এটা খুবই সিম্পল, আপনার যেটা দ্রুত শেপ তৈরির জন্য শেপার টুল ব্যবহার হয়। বৃত্ত তৈরির জন্য বৃত্ত, আয়ত তৈরির জন্য আয়ত, বা যেভাবে আপনি তৈরি করবেন সেভাবে এটা চলে আসবে। দ্রুত কোনো শেপ তৈরি করার জন্য শেপার টুল ব্যবহার করা হয়ে থাকে মূলত। তারপরটা হচ্ছে পেন্সিল টুল, এটা সিম্পল ভাবে ফ্রি হ্যান্ডলি ভাবে কোনো কিছু আর্ট করার জন্য। আর এটা থেকে স্মুথনেস বা ভিতরের অপশনগুলো পাওয়ার জন্য ডাবল ক্লিক করতে পারেন। যখন স্মুথনেস প্রয়োজন স্মুথনেস বাড়ায় দিলেন, ফিল বা অন্যান্য অপশনগুলো হালকা করে আপনার নিচ থেকে একটু দেখে নিয়েন, তাহলে এটা স্মুথনেস চলে আসবে। তারপরটা হচ্ছে পাথ স্মুথার টুল, পাথকে আমাদের স্মুথ করে, নিচেরটা অলরেডি স্মুথ আছে আর উপরেরটাকে যেমন এটা তুলনামূলক কম স্মুথ আছে, এটাকে স্মুথ করার জন্য আমরা পাথ স্মুথার টুল ব্যবহার করতে পারি। তাহলে এটা কি করতেছে? স্মুথ করে দিচ্ছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো কমায়, যেমন এটা এখন অনেকটা স্মুথ। তারপরটা কি করে? আমাদের পাথ ডিলিট করে দেয়, বা যতটুকু সিলেক্ট করবেন ততটুকু পাথ ডিলিট করে দেয়। আর তারপরটা জয়েন টুল, তারপরটা এটা কি করবে? আবার পাথকে আপনার জয়েন করায় দিবে, এতটুকুই। এরপরে চলে আসি, উপর থেকে এগুলো সবগুলো শেষ। ইরেজার টুল, স্লাইস টুল এন্ড নাইফ টুল। তাহলে এগুলার দিক থেকে আসি, পুরোটাই এগুলো আপাতত ডিলিট করলাম। এটার জন্য হচ্ছে এখান থেকে এটাও বাইরে বের করে নিই। আর ইলাস্ট্রেটর এই বিষয়টা খুব ভালো লাগে যে একটার পর একটা আপনি বাইরে বের করে নিতে পারতেছেন, যে বারবার ওখানে ক্লিক করে কোনো প্রয়োজন নেই। এটা বোঝানোর জন্য আমি প্রথমে একটা শেপ নিলাম, তারপর একটা বৃত্ত নিলাম, এখান থেকে একটা শেপ নিছি, একটা বৃত্ত নিয়ে নিছি। তাহলে ইরেজার টুল কি করবে? ইরেজার টুল ইরেজ করবে, খুবই সিম্পল। ইরেজার টুল ইরেজ করবে। আর এটা ছোট বড় করার জন্য আপনি থার্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারেন, এখান থেকে থার্ড ব্র্যাকেট। আর যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনি ইরেজারটা কেমন রাখতে যাচ্ছেন, অ্যাঙ্গেলের বিষয়টা ঠিক ব্রাশের মতো দেখাচ্ছি আমি। এখান থেকে এটা সিম্পল ভাবে আমার যতটুকু প্রয়োজন আপনি সেভাবে, এটা যেভাবে প্রয়োজন সেভাবে যে কোনো জিনিসকে ইরেজ করতে পারেন। এমনকি এটাকেও আপনি ইরেজ করতে পারবেন, যেটাকে ইচ্ছা সেটাকে আপনি
ইরেজ করে দিতে পারতেছেন। এটা যে কোনো শেপকে আপনি ইরেজ করতে পারতেছেন। আর শেপ যখন ইরেজ করতেছেন এটাকে আবার ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, অর্থাৎ এটাকে আলাদা আলাদা একটা অংশ তৈরি করা হচ্ছে। যেমন আসলাম, এটা এখন আমি আলাদাভাবে, এটা আলাদাভাবে একটা শেপকে পুরোটাকেই কিন্তু সে ভেঙে ফেলতেছে। ঠিক এই বৃত্তটার ক্ষেত্রে যখন আমি ইরেজ করতেছি তখন সে যখন যেভাবে করব সেভাবে পুরোটাই সে একেবারে বৃত্তটা থেকে, একটা বৃত্ত থেকে আরেকটা বৃত্ত আলাদা করে ফেলতেছে। এটা আমি সিলেক্ট করলাম, ইরেজার টুলে আসলাম, এটা একেবারে পুরো বৃত্তটাকেই সে আলাদা করে ফেললো। এটা একটা আলাদা অংশ করছে, এটা একটা আলাদা অংশ করছে। আপনি যখন কালার অ্যাপ্লাই করেন তাও দেখবেন যে এটা এখন আলাদা কালার অ্যাপ্লাই করতে পারতেছেন, এটা তো ঠিক আলাদা একটা কালার আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। পুরোটাকে সে বিচ্ছিন্ন করে দিচ্ছে আর তার সাথে স্ট্রোক বা এটাকে এক কথায় পুরো একটা আলাদা সে বানায় দিচ্ছে ইরেজার টুলের মাধ্যমে। এখন ইরেজার টুলটা দেখেন, আমরা যখন ইরেজার টুলে আসতেছি এটা একটা রাউন্ডেড একটা অপশন আসতেছে। ইরেজার টুলের ক্ষেত্রে একটা রাউন্ডেড একটা অপশন আসতেছে। যখন ডাবল ক্লিক করতেছে এখানে আমরা যেমন ব্রাশ টুলে করছিলাম ফটোশপে, এখানে আপনি অ্যাঙ্গেল গুলো কোন পাশ থেকে করবেন, রাউন্ডনেসটা কতটা রাখবেন, সাইজ কতটা রাখবেন। যেমন এটা আমি হালকা রাউন্ডনেসটা চেঞ্জ করেছি। এখন দেখেন এটার এখন দেখতে কেমন হয়ে গেছে আর কি, একটা আলাদা একটা অপশন চলে আসছে। আপনার যদি এগুলো প্রয়োজন হয় সেক্ষেত্রে এগুলো আপনি করে নিতে পারেন বা রেস্ট করে দিলে পূর্বের অবস্থায় চলে আসবে। এই যে উপরে যে অপশনটা দেখাচ্ছে সেক্ষেত্রে আপনার রাউন্ডনেস বা অন্যান্য বিষয়গুলো কেমন হচ্ছে এটা এদিক থেকে আপনাকে শো করাচ্ছে। সাধারণত ওইটা রাউন্ডনেস বা এগুলোর ক্ষেত্রে ততটা প্রয়োজন পড়ে না, তাও মাঝে মাঝে প্রয়োজন পড়ে। এ হচ্ছে ইরেজ টুল। তাহলে ইরেজ টুলের ক্ষেত্রে সরাসরি একটা শেপকে আলাদা করে দিয়ে দেয়। এবার যে পরের যে শেপটা আছে, পরের যে শেপটা আছে এটা কিভাবে করে দেখেন, এটা হচ্ছে সিজার টুল। সিজার টুল কি করে, এটা শুধু পাতকে কেটে ফেলে। সিজার টুল কিভাবে কি করে, আমরা যখন ক্যাচি আছে আপনাদের কি বলে যায় না, সিম্পল ভাবে ওটা কি করে দুটা শেপের দুটা অংশ থেকে কেটে নিয়ে আসে। এক্সাম্পল স্বরূপ দেখেন, আমি দুটা শেপ নিচ্ছি, এখান থেকে একটা শেপ নিলাম আর ডিফল্ট দিয়ে দিই, আচ্ছা এটাই থাক। আর এখান থেকে আরেকটা রাউন্ডেড শেপ নিলাম, যেমন একটাকে একটা বৃত্তের মধ্যে থেকে অংশগুলো বের করে নিয়ে আসলাম। তাহলে এই টুলটা নিলাম, এটা শুধু পাতের মধ্যে কাজ করে, সিলেক্ট যেটাতে কাজ করব সেটা আগে সিলেক্ট করে নিব। তাহলে এটা আমি সিলেক্ট করে নিচ্ছি, নেয়ার পরে এই টুলে আসলাম, সিজার টুলে আনার পরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন দেখেন এটা দুটো অংশ হয়ে গেছে। মনে হচ্ছে যে দুটো অংশ হয়নি, আসলে দেখেন এটা সে দুটো অংশে বিভক্ত করে ফেলছে। তাহলে এটা একটা অংশ, যে এটা একটা অংশ, এটা একটা অংশ আলাদা করে ফেলছে। ঠিক একইভাবে বৃত্তটাকে যদি করতে চাই, এটাকেও দেখেন যেখানে এখানে যদি ফাঁকা জায়গায় দিই নিচ্ছে, কিন্তু এদিকে বা আপনি যদি মিডিলে কোথাও দেন তাহলে কিন্তু এটা নিচ্ছে না, আপনাকে সিগন্যাল দিচ্ছে, আপনাকে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে বলছে কিন্তু পাথ সিলেক্ট করতে বলছে। তাহলে যেখানে আমি করতে যাচ্ছি, যেখানে আপনি কাটতে যাচ্ছেন, আপনি যদি এখান থেকে এখানে কাটতে চান, দুটোটা ক্লিক করলাম, এই অংশটা আলাদা একটা অংশে চলে আসছে। তাহলে এটা আপনি আলাদাভাবে কালারটাও চেঞ্জ করতে পারবেন। তাহলে সিম্পল ভাবে যদি দেই, এটার কালার আমি রেড রাখলাম, রেডও নেয়ার কথা, পুরোটা নিচ্ছে না, এখান থেকে এটুকু অংশ নিয়ে নিচ্ছে। পুরোটা আমরা 5 ভাগও করতে পারি বা যে যতগুলো ইচ্ছে ততগুলো আপনি ভাগ করতে পারবেন। কিন্তু এই শেপটার থেকেও আপনি যদি অ্যাঙ্কর পয়েন্ট ছাড়াও শুধু পাথরের মধ্যে দেন সেখানেও কাজ করবে। সিলেক্ট করলাম, এখান থেকে আমি এখানের অংশটুকু রাখবো না। তাহলে এখান থেকে এখানের অংশটুকু দেখেন, এটা একটা আলাদা অংশ হয়ে গেছে, এটা একটা আলাদা অংশ হয়ে গেছে। তাহলে পাথ থেকে এখান থেকে আপনি ইচ্ছা মতো আলাদা করে কেটে নিতে পারতেছেন। এবার পরের যে টুলটা আসতেছি, নাইফ টুল, এটার ক্ষেত্রে দেখেন এটা সিলেক্ট করলাম, এটা কিন্তু একটু আলাদাভাবে কাজ করে। কেমন আলাদাভাবে কাজ করে, আবার আরো একটা শেপ নিচ্ছি, পাশাপাশি দুইটা শেপ রাখতেছি। দেখেন এখান থেকে আমি ইরেজার টুল নিলাম, একটু আগে আমরা জানি ইরেজার টুল আপনার সরাসরি দুটা শেপকে আলাদা করে দেয়। এখান থেকে দেখেন এটা কিন্তু সিলেক্ট করা হয়নি, এই জন্য কাজ করতেছে না। সিলেক্ট করলাম, এটা নিলাম, পুরা শেপটাকে কিন্তু আলাদা করে দিচ্ছে। এটা কি করবে, আপনার নিয়ে যাবে আলাদা করবে ঠিকই, কিন্তু যেমন এ যতটুকু নিছেন স্থানটা ফাঁকা করে চলে গেছে, তো এ কিন্তু আর ফাঁকা করে যাবে না। এর ক্ষেত্রে যদি যান, এ কিন্তু আপনার জায়গাটা ফাঁকা করবে না। তাহলে সিম্পল ভাবে এখান থেকে আমি এটার স্ট্রোক অফ করে দিলাম। আর এবার দেখেন নাইফ টুল নিয়ে আমি ইচ্ছা মতো সাইড থেকে এটাকে কয়েকটা কেটে দিলাম। তাহলে দেখেন এটা কিন্তু পুরো অংশটুকু ফাঁকা করে দিয়ে গেছে, এটা আবার পুরো অংশটুকু ফাঁকা করতেছে না। এবং চাইলে আপনি ইচ্ছা মতো কালারও অ্যাপ্লাই করতে পারবেন।
যেমন এটার ক্ষেত্রে একটা কালার দিলাম, এটার ক্ষেত্রে একটা কালার, কিংবা এখান থেকে কালার টেনে এনেও ছেড়ে দিলে হয়। আচ্ছা, কালার টেনে এনে দিলে ছেড়ে দিলে কি হচ্ছে, যে কালার টেনে এনে ছেড়ে দিলেও এটা নেয়। এই একভাবে কালার করলে হলো, আপনি কালার টেনে এনেও ছেড়েও এটা করতে পারেন। তো দেখেন ইচ্ছা মতো আপনি এখান থেকে এটা আলাদাভাবে কালার করতে পারতেছেন। প্রত্যেকটাই এটা আপনার শুধু উপর থেকে কেটে দিচ্ছে, পুরোটা উপর থেকে কেটে দিচ্ছে, আর এটা ইরেজার টুল পুরো অংশটুকু সহ ফাঁকা করে দিয়ে যাচ্ছে। এই তিনটা টুল সম্পর্কে কারো কোনো প্রশ্ন? আজকের ভিডিওটা অবশ্যই রিপিট করবেন। আজকে যতগুলো বিষয় দেখাচ্ছি কিন্তু সময় কম নিয়ে দেখাচ্ছি, কিন্তু বিষয় কিন্তু অনেকগুলো। সময় কম নিয়ে দেখাচ্ছি কিন্তু বিষয়গুলো অনেকগুলো। ভাইয়া জি আপু। এই দিনটা আবার রিপিট করেন ভাইয়া। কোনটা টুল? এটার বিষয়টা শেষেরটা? এই দিনটাই ওকে, আচ্ছা রিপিট করলাম। আচ্ছা ঠিক আছে, তিনটা রিপিট করতেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হচ্ছে একদিন বেশি হয়ে গেছে, জি আলহামদুলিল্লাহ। জ্বরে আক্রান্ত হয়ে যায় এই জন্য। ও আচ্ছা ঠিক আছে। আসলে একদিন মনে হয় বেশি হয়ে যাচ্ছে না, অনেকগুলো ওষুধ দেখাচ্ছে। ও বেশি বলতে কি, ধরতে গেলে কি আমাদের ইলাস্ট্রেটর টুল এদিকে আরো অতগুলো কভার করতে গেলে পুরোটাই কভার হবে না। এই জন্য এটা কি আপনাদের এই ভিডিওটা দেখার পরে নিজে কয়েকবার প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। আর যে কয়েকটা টুল দেখাচ্ছি এটা প্রত্যেকটাই সোজা আর কি, খুব যে কঠিন এমনটা না, প্রত্যেকটাই সোজা, সমস্যা নেই। এটার পরে আর শুধু জাস্ট দুটো টুল দেখাবো। প্রত্যেকটা আপনি যদি বাসার ক্ষেত্রে শুধুমাত্র একটা টুলে 5 মিনিট করে সময় দেন, অর্থাৎ 21টা টুল আছে, 5 মিনিট করে সময় দিলেই প্রত্যেকটা টুলই ক্লিয়ার হয়ে যাবে। খুবই সিম্পল, আইকন দেখলেই বোঝা যাবে। জি খুবই সিম্পল টুল এগুলা, এই জন্য অনেকগুলো রাখছে। তাহলে শেষেরটা আবার আরেকটু রিপিট করতেছি। আর আরেকটা কি, আরেকটা কারণে, যেমন ইরেজার টুল এগুলো আমাদের ফটোশপে ছিলই, এই জন্য। তাহলে সিম্পল ভাবে আমি আবার শেপ নিলাম একটা, এখান থেকে একটা শেপ নিলাম। তাহলে ইরেজার টুল কিভাবে কাজ করে? ইরেজার টুল আপনি যেভাবে যেভাবে নিয়ে যাবেন পুরো অংশটাকে সে কেটে ফেলবে। তাহলে ইরেজার টুলে আসলাম, কাকে কাটবো? এই শেপটাকে, এটাকে কাটবো, এটাকে সিলেক্ট করলাম। ইরেজার টুলে আসলাম, যতটুকু আপনার ডিলিট করার প্রয়োজন এটা কি করবে, নিচেরটার মতো করবে, পুরাটাকে পুরা অংশটুকু কেটে ফেলবে। যে ফাঁকার অংশটুকু আছে, তাহলে ধরলাম এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, নাহলে ততটা পার্থক্যটা বুঝতে পারবো না। আর কালারটা এখান থেকে ধরে এটাকে ভিতর থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, তাহলে ইরেজার টুলে আসলাম, যেভাবে আপনি কল্পনা করেন আমাদের যে বাস্তব যে ইরেজার টুলগুলো হয় ঠিক তেমনটাই কাজ করতেছে। আপনি এই উপর থেকে এটা পুরোটা মুছে দিয়ে গেলেন, বাস্তবে যে ইরেজার টুল সেটার মতোই, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি এই টুলটাকে যাচ্ছেন, এটাও সেভাবে মুছে দিয়ে যাবে। কেন এটা যাচ্ছে না, কেন এটা আমার সিলেকশন নাই, এটা সিলেক্ট করলাম। আর ভালো করে বোঝার জন্য কালারটা চেঞ্জ করে দিচ্ছি আমি, যেন সহজে বুঝতে পারি। আসলে ব্যাকগ্রাউন্ডটাও যেহেতু হোয়াইট। তাহলে এই যে ইরেজার টুল নিলাম, উপর থেকে যেভাবে আমাদের ধরেনি খাতার পাতা, এটার উপর দিয়ে আমি রুলের ইরেজার টুল দিয়ে চলে যাচ্ছে, তার মানে এটা পুরাটাই সে মুছে দিচ্ছে। ঠিক সিমিলার সেটাই। আর তারপরে যে এখানে সিজার টুলটা আছে, অর্থাৎ ক্যাচির মতো, যে ক্যাচি যেটা আমাদের দিকে বলা হয়, বা এটার ক্ষেত্রে কি করতেছে, সিম্পল ভাবে এটা পাতের জায়গায় আপনি কেটে দিচ্ছেন। ভাইয়া, জি ভাই। ভাই, হ্যাঁ ভাই। জি ভাই শুনতেছি ভাই, বলেন। ইমেজটা কি ছোট বড় করা যায়? ইমেজটাকে ছোট বড়, হ্যাঁ যাবে তো ভাই, এই যে জুম করে ছোট বড় করতে পারবেন। আর এই যে রিসাইজ টুল দিয়ে ওইটা আপনি এখন এই যে ছোট বড় করতে আমি পারবেন। এখানে হ্যাঁ যে জিনিসটা কাটতো মোটা করে কাটা যাবে, চিকন করে কাটা কম কিছু। হ্যাঁ, মোটা করে চিকন করে কাটা যাবে। যেমন নিলাম এখন এর থেকে চিকন করে, যেভাবে আমরা ফটোশপে কাজগুলো করছিলাম সেভাবেই। এই থার্ড ব্র্যাকেট চেপে এটা বড় হচ্ছে, এখন ছোট হচ্ছে। আপনি চিকন করে কাটতে চান তাহলে এটা চিকন করে দেন, এই চিকন করে দিলাম। এখন এই যে চিকন ভাবে কাটতেছে, আরো চিকন করতে হলে আরো চিকন করে কেটে দেন, এই যে। আর যদি অ্যাঙ্গেল ভিত্তিক কাটতে চান, থ্যাংক ইউ। জি এটা ফটোশপেই করছিলাম আমরা, তাহলে ওই যে থার্ড ব্র্যাকেট চেপে ছোট বড় করে নিচ্ছেন। আর যদি অ্যাঙ্গেল ভিত্তিক কাটতে চান তাহলে ইরেজার টুলের উপর ডাবল ক্লিক করবেন। ইরেজার টুলের উপর ডাবল ক্লিক করলেই এখানে অ্যাঙ্গেল বা রাউন্ডনেস এই বিষয়গুলো চলে আসে। এই রাউন্ডনেস দিলাম, কোন অ্যাঙ্গেলে করতে যাচ্ছেন ওকে করলেন। এখন দেখেন আরেকভাবে এটা কাটতেছে, অ্যাঙ্গেল বা এগুলা আপনি সেই হিসাবে ডাবল ক্লিক করে করলেই বুঝতে পারেন। অ্যাঙ্গেল, রাউন্ডনেস, সাইজ যেভাবে করতে যাচ্ছেন সেভাবে চলে আসলে, যেভাবে ইচ্ছা সেভাবে করলেন।
তাহলে এটা আসলে ইরেজার টুল রিয়েল লাইফ সবসময় কল্পনা করবেন, আমার দিক থেকে আমি রিয়েল লাইফ কল্পনা করি, তাহলে সাথে সাথে স্মরণ থেকে যায়। আর যেটা এই যে এটা টুল আছে এটাও কি করবে, পাত কেটে দিবে সিম্পল ভাবে। এটা নিলাম এখানে একটা রাউন্ড নিলাম এখানে, তাহলে এটা শুধুমাত্র কি করে আইসিসি আইসিসি লোগোটা ঠিক এরকম না ভাইয়া? হ্যাঁ আইসিসি লোগোটা অনেক, আপনি হ্যাঁ কোনটারে কাটলেন? হ্যাঁ অনেকটা এরকমই, অনেকটা এরকমই। আর থ্যাঙ্কস। হ্যাঁ দেখেন এখানে যে এই যে কাঁচিটা আছে এটা কি করবে, পাতের মধ্যে এনে আমি কি করতেছি এখানে আমরা রিয়েল লাইফে যেভাবে কেটে দিই ঠিক তেমনটাই এটা এনে এটাকে আমি প্রথমে যেটাকে করবেন সেটাকে আগে সিলেক্ট করবেন, এটা করব, এটাকে সিলেক্ট করলাম, এই টুলে আসলাম, এখানে এনে একটা কেটে দিলাম, এখানে একটা কেটে দিলাম, দেখেন এটা থেকে এটা কি হয়েছে, এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনার যেখানে ইচ্ছা সিম্পলি কেটে দেন। আমরা এটা কাটতে যাচ্ছি, এখানে ধরে এখান থেকে এই অংশটুকু আর এই অংশটুকু কাটতে যাচ্ছি, এটা দেখেন আলাদা হয়ে গেছে। আই থিংক তেমন কঠিন কিছুই না। আর সবার শেষে ভাইয়া, জি আপু, পাঁচ ছাড়া ক্লিক করলে মনে হয় কাটবে না, না? না না পাত ছাড়া এটা কাটবে না, এটা পাত ছাড়া অন্য বিষয়গুলো কাটবে না, শুধুমাত্র পাতের মধ্যেই কাটবে। আর যদি পাত ছাড়া আপনি অন্য ওখানে ক্লিক দেন, যেমন এটা দেখেন ক্লিক করলাম, এই পাত ছাড়া বাইরে ক্লিক দিচ্ছে, এটা যে কাটতেছে না, এটা আমাদেরকে পাত সিলেক্ট করতে বলতেছে, শুধুমাত্র এটা পাতের মধ্যেই কাটবে। আর সবার শেষে যেটা আছে এটার বিষয়টা হচ্ছে সিম্পল ভাবে উদাহরণ দেই, ধরেন আপনি একটা কেক কাটতেছেন, কেকের ভিতরে উপর দিয়ে একটা টান দিয়ে দিবেন, খালি মধ্যখানে কিন্তু ফাঁকাই হবে, দুটো কিন্তু ছড়ায় যাবে না। শেষের টুলটা এমন, এটা এই যে উপর থেকে টেনে দিলাম, এটা শুধু এখানে একটা লাইন চলে গেছে কিন্তু ভিতর দিকে ফাঁকা হয়নি, যেমনটা এই যে প্রথম টুলটার মধ্যে এটা পুরো অংশটা গ্যাপ হয়ে গেছে, এটার ক্ষেত্রে গ্যাপ হয় না, যতটুকু ধরতেছি শুধু ওটার ভিতর দিয়েই চলে গেছে, শুধু ওই জায়গাতেই ডিভাইড করে ফেলছে, যেমন ওই জায়গাটাই সে ডিভাইড করে ফেলছে, এদিকে আর কোথাও ডিভাইড করেনি। এদিকে এখন আপনি চাইলেও কালারগুলো চেঞ্জ করতে পারবেন, এতটুকুই, খুব যে কঠিন এমনটা না। আর রিয়েল লাইফ চিন্তা করে করে কাজ করলে সাথে সাথেই আপনি বুঝে যাবেন। তাহলে প্রথমটা হচ্ছে সরাসরি ইরেজ করতেছে, দ্বিতীয়টা হচ্ছে আপনি পাত যেখানে ইচ্ছা সেখানে আপনি কেটে দিতে পারেন। এটা কেন হচ্ছে না, কারণ এটা আমার সিলেক্ট করা নাই, সিলেক্ট করলাম এবার হবে, এখান থেকে এখানে কেটে দিলাম, তাহলে এটা আর থাকলো না, যে বাইরে বের হয়ে আসতেছে পাত। আর সবার শেষেরটা টানলেন আপনি, ওটার কোনো গ্যাপ করতেছে না, শুধু ওই লাইন বরাবর এটা কেটে ফেলতেছে, এতটুকুই। আই থিঙ্ক কারো যদি এখনো ক্লিয়ার না হন আমাকে বলতে পারেন, আমি আবার রিপিট করব। আর দুটো অপশন বাকি আছে, আমি কি এই দুটো অপশনে যাব না আজকে বাদ দিব? রোটেট আর রিফ্লেক্ট আছে। রোটেট আমরা জানি, রোটেট ওই ঘোরানো, আর রিফ্লেক্টটাও জানি, ওই যে ট্রান্সফর্ম ভার্টিক্যাল এবং হরিজন্টাল করছিলাম ফটোশপে ওইটাই। রোটেটটা হচ্ছে ঘোরানো, আর সেটাও করছিলাম ফটোশপের ক্ষেত্রে। আর রিফ্লেক্টটা হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যে ট্রান্সফর্ম আর ভার্টিক্যাল করছিলাম শরণার্থী হয়তো আপনাদের ফটোশপে, সেটাই। আমি পরে দুটাতে যাব না, আজকে এগুলাই প্র্যাকটিস করবেন। এটাই সিম্পল, রোটেটটা আমরা জানি। তাহলে রোটেটটা দেখেন, রোটেট কোনো কিছুকে ঘোরানোর জন্য, তাহলে এই রোটেটটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে রোটেটটা যেহেতু দেখাচ্ছে, এই যে আমার ঘড়িটা আছে এখানে, এটার মতো একটা ঘড়ি আপনাকে তৈরি করে দিতে হবে, এটার মতো একটা ঘড়ি আপনাদের তৈরি করে দিতে হবে। আমি পুরোটাই দেখাবো না, কিছু অংশ দেখাবো, পরবর্তীতে আপনারা করবেন। তাহলে রোটেট টুল খুব দ্রুত আমরা কাজটা করতে পারি। তাহলে কেমন ভাবে রোটেট টুল কাজ করে, ধরেন আমি এখান থেকে একটা সিম্পল একটা বৃত্ত নিলাম, আমরা এই রোটেট টুলটা কোনো নির্দিষ্ট কেন্দ্র বরাবর বা কোনো অংশ বরাবর আপনি ফুললি ভাবে সুন্দরভাবে রোটেট করতে পারবেন। তাহলে দেখেন এটাকে আমি সিলেক্ট করলাম, আর রোটেট টুল এই যে একটা রাউন্ডেড দেখাচ্ছে এটাকে বলা হচ্ছে রোটেট টুল। রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল, এই যে ঘোরানো হচ্ছে রোটেট, এটাকে সিলেক্ট করে এটার এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা এখানে রেখে আমি অল্টার চেপে ক্লিক করতেছি, অর্থাৎ যেখানে আপনি এই পয়েন্টটা রাখবেন সেটাকে কেন্দ্র করে সে ঘুরবে, অর্থাৎ এই যে আমার বর্তমান মাউসটা আছে যেখানে পয়েন্টটা কেন্দ্র করে রাখবেন সেখানে কেন্দ্র করে সে ঘুরতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর ঘুরবে। আমরা জানি 360 ডিগ্রি ইকুয়াল হচ্ছে পুরো একটা বৃত্ত, তাহলে যেহেতু রোটেট হয়, রোটেটটা হচ্ছে তো 360 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবরই হয়, তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর হিসাব করে আপনাকে রোটেট করতে হবে। এখন ধরে নেন আপনি একটা পুরা রাউন্ডের মধ্যে 12টা
বৃত্ত নিতে চাচ্ছেন, এই 12টা এটা রাউন্ডেড করতে চাচ্ছেন। যেমন ঘড়ির ক্ষেত্রে কয়টা থাকে, বা এখানে যে মেইন 1 2 এভাবে 12টা থাকে, তাহলে আপনি 12টা নিতে যাচ্ছেন। তাহলে আমি দুই ভাবে দেখাচ্ছি, ক্যালকুলেটর দিয়ে, আর এখানেও সরাসরি ক্যালকুলেটর আছে ইলাস্ট্রেটরে। তাহলে আমি সিম্পল ভাবে ক্যালকুলেটর অন করতেছি। তাহলে দেখেন আমরা জানি একটা ফুল বৃত্ত সমান সমান 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড কত দিচ্ছি, 12, অর্থাৎ 30 ডিগ্রি। অর্থাৎ যদি আমার 12টা কোনো বৃত্ত বা ছোট ছোট অংশগুলো নিতে হয়, তাহলে আমাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর ঘুরাইতে থাকতে হবে। তাহলে এখান থেকে আমি অল্টার চেপে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম। আর যদি প্রিভিউ ক্লিক করেন তাহলে এখানে শো করা আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এটা কোথায় যাবে। তারপর যদি ওকে করি তাহলে আমার পুরো অবজেক্টটাই এখানে চলে আসবে। আর যদি কপি করি ওটার একটা কপি হয়ে যাবে। আমি কপি করতে যাচ্ছি, এজন্য কপি দিলাম, তাহলে এটা কপি হয়ে গেল। আর প্রথম ক্লাসে বলছিলাম কন্ট্রোল ডি একটা মজার শর্টকাট, এখন আমি কন্ট্রোল ডি চাপতেছি। ওকে, তাহলে দেখেন এটা 12টা তৈরি হয়ে গেছে। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এখানে 12টা তৈরি হয়ে গেছে। এখন যদি আমি 25টা নিতে চাই, 25টা তাহলে কিভাবে নিব, ক্যালকুলেটরে কিভাবে করব এটা এখন বলেন। আমি 25টা এইভাবে রাউন্ড নিতে যাচ্ছি, তাহলে 360 ডিগ্রি কত দিয়ে ভাগ হবে, তাহলে 360 ডিগ্রি ভাগ 25, তাহলে কত হবে 14, হ্যাঁ ভাগ 25, 14.14 ডিগ্রি। এর থেকেও একটা সহজ নিয়ম দেখাচ্ছি একটু করে। তাহলে 14.4 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যদি আমি ঘুরাই তাহলে 25টা চিহ্ন চলে আসবে। আপনি যে 25টা প্রয়োজন হয়, তাহলে সিম্পল ভাবে আমি এখান থেকে এটা নিলাম, সেটাকে স্টেজ থেকে বাইরে বের করে দিয়ে দিই, বাইরে বের করে দিলাম। এখানে একটা নিতে যাচ্ছি, ঘড়ির কাটার মতো আপনার কয়টা প্রয়োজন, 25টা প্রয়োজন। সিম্পল ভাবে নিলাম, এই যে রোটেট টুলে আসলাম, রোটেট টুলে আসার পরে যেখানে বরাবর আপনি করতে যাচ্ছেন, আপনি এই মিডিল বরাবর করতে যাচ্ছেন, এখানে অল্টার চেপে একটা ক্লিক দিলাম। তারপর তাহলে আমরা দেখলাম কত 14.4, তাহলে 14.4, আর এটা সেই অনুযায়ী চলে আসছে। আর কপি করব, আর যে পুরোটাকে নিয়ে যেতে চান তাহলে মুভ করতে চান তাহলে ওকে, আর কপি করতে চাইলে কপি। এবার আমি কন্ট্রোল ডি দিচ্ছি, কন্ট্রোল ডি, তাহলে আমার এখানে দেখেন হিসাব করে দেখবেন যে এখানে 25টাই হয়ে গেছে। আর এটা একটা ফুললি খুব সুন্দর একটা রাউন্ডেড বৃত্ত আকারে চলে আসছে। এবার আরেকটা সহজ নিয়ম দেখাই যেটা ভালো লাগে আপনাদের, আমি সাধারণত যেটা দেখালাম এটা করি না। আরেকটা হচ্ছে এখানেই ক্যালকুলেটর আছে। এবার তাহলে আমরা ঘড়িটাই তৈরি করে ফেলি, ঘড়িটারই একটা অংশ আসলে ঘড়িটাই তৈরি করে ফেলতেছে। আপনার নাম্বার দিয়ে আমাকে তাহলে তৈরি করে দেখাবেন, ঘড়িটাই তৈরি করে ফেলতেছে। উপর থেকে একটা ঘড়ির মতো করে নিলাম। একটা ফোন আসছে, একটু ফোনটা জাস্ট রিসিভ করে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনি ক্লাসের ভিডিওটা দেখে নিন। জি, ওকে ঠিক আছে, ঠিক আছে আপু। যাক, ওই দিক থেকে ফোন করা হয়েছিল, কারেন্ট চলে গেছে এমনটাই বলতেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এটাকে আমি হোয়াইট কালার করে দিচ্ছি, সিলেক্ট করে হোয়াইট কালার করে রাখলাম আপাতত। তাহলে এখন ঘড়ির আমরা জানি যে ঘড়ির 1 2 বা এই অংশগুলো হচ্ছে 12টা, তাহলে 12টা অংশ তৈরি করে ফেলি। এখান থেকে আমি এটা মেইন যে বড়টা আছে এখানে নিয়ে নিলাম, মেইন যে চিহ্নটা এটা নিলাম, এটা কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি। এটাকে পিছনেরটাকে লক করে রাখবো কি, থাক আপাতত প্রয়োজন নাই। একে উপরে নিলাম, তারপরে এটার কালার আমি কালো করে দিলাম। আমরা এটা যেহেতু আমরা 12টা অংশ নিব, এটাকে সিলেক্ট করলাম, রোটেটে আসলাম। এখন বৃত্তর ঠিক মিডিল কোনটা, এটা কন্ট্রোল চাপলে এই যে সেন্টার লিখে আসতেছে, এখানে অল্টার চেপে ক্লিক করলাম। তাহলে যেহেতু আমার 12 প্রয়োজন, এখানেই ভাগ করে দিই 360 ডিগ্রি ডিভাইডেড 12, এটা কপি করলাম। তাহলে সেই অনুযায়ী হেরে এখন যে নিয়ে নিচ্ছে, অর্থাৎ 12টা হয়ে গেছে। তো 12টা অংশ চলে আসছে। এখন ভিতরে যে সেকেন্ডের বিষয়টা আছে, প্রত্যেকটাতে সেকেন্ডের বিষয়, সেকেন্ড কয়টা থাকে, 60টা থাকে, তাহলে সেই হিসাবে 60টা তৈরি করে ফেলি। এটারটা আমি আরেকটু ছোট করে নিচ্ছি, এখান থেকে এটা আরেকটু ছোট করলাম, আর এটার কালারটা আমি রেড রাখতেছি যেন খালি বুঝতে পারি। এটার কালারটা আমি রেড করে দিলাম, রেড। এটা ঠিক এটার মিডিল বরাবর আবার অনুমান করে রাখলাম।
আচ্ছা মিডিল বরাবর রাখলাম। ঠিক এটারও যদি আবার মিডিল এখন করতে চাই, এটা সিলেক্ট করে রোটেট টুলে এসে ঠিক এখানে কন্ট্রোল চাপলে সেন্টারটা দেখাবে, তারপর অল্টার চেপে ক্লিক করলাম, তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড 60 কপি করলাম। এটা এখন আপনার সেই হিসাবে কপি হয়ে গেল। এখন কন্ট্রোল ডি চেপে ধরে আছি, ক্লিয়ার। তাহলে ঘড়ির যে বিষয়টা এটা পুরোটাই চলে আসছে। আর এদিকে ঘড়ির কাঁটাগুলো তো সবাই তৈরি করতে পারবেন। ঘড়ির কাঁটাগুলো তারপর তৈরি করে দেখাচ্ছি। এখান থেকে একটা শেপ নিলাম, সিম্পল একটা শেপ নিলাম। এখন এখানে একটা বিষয় আছে, উপরে চিকন আছে, নিচের দিকে মোটা আছে এবং রাউন্ডেড আছে। উপর দিকে চিকন এটা করে ফেলি। এটা বিভিন্ন ভাবেই করা যায়, এই টুলটা আপনাদের দেখানো হয়, তাও ওটা টুল দিয়ে করতেছি। এবার এগুলো এই যে এই টুলটা দিয়ে করা যায়, এই টুলটা দেখানো হয়েছে, আমি অন্য একটা টুল দিয়ে করি। এই দুটো অংশ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর স্কেল টুল নিলাম, এটা টেনে ভিতরের দিকে চিকন করে দিলাম, তারপর আবার দুটো সিলেক্ট করে উপর থেকে টেনে চিকন করে দিলাম। তাহলে কি হচ্ছে, এটা ঠিক এই যে এটার মতো ওই যে উপর থেকে চিকনের বিষয়টা চলে আসে। নিচের দিকে যদি রাউন্ডেড করতে চান, নিচের দিকে সিলেক্ট করে এটা আপনি রাউন্ডেড করে দেন, ঘড়ির কাটার বিষয়টা চলে আসলো। এখন এখানে সেন্টারে আপনি বসায় দেন, আর যদি ছোট করার প্রয়োজন হয় তাহলে উপর থেকে চেপে ধরে যতটুকু ছোট করার প্রয়োজন আপনি ছোট করে নিয়ে নেন, সিম্পল। আরেকটা কাটা ঠিক এইভাবে নিলেই হয়ে গেল। এ হচ্ছে রোটেটের বিষয়। আর যদি পুরোটা আপাতত আমি গ্রুপ করে দিচ্ছি, গ্রুপ করলাম, গ্রুপ করে বাইরেটা দিয়ে দিলাম, তাহলে ঘড়িটা চলে আসলো। তারপরে রোটেট রিফ্লেক্টের বিষয়টা আয়নার যে আমরা যে ফ্লিপ হরিজন্টাল ফ্লিপ ভার্টিক্যাল ফটোশপে করতাম ওই জিনিসটাই, তাছাড়া আর তেমন কিছুই না। আচ্ছা রায়হান আহমেদ ভাই, আপনি কে? রায়হান আহমেদ, আপনার যদি মাইক্রোফোনটা অন করতেন। জি ভাই। জি ভাই শুনতে পাচ্ছি। ওকে ঠিক আছে ভাই, আপনি আজকে যে অন্য আইডি দিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এটা এখানে করলাম। আর রিফ্লেক্টে আসি, রিফ্লেক্টটাও সিম্পল, রিফ্লেক্ট করবে আপনার ফ্লিপ হরিজন্টাল ফ্লিপ ভার্টিক্যাল ফটোশপ যেটা করতাম ওটাই। পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখান থেকে এখানে একটা পাতার মতো তৈরি করলাম, স্ক্রিপ্ট করলাম, এটার একটা কালার দিয়ে দিচ্ছি রেড কালার। রেড কালার নিলাম, এটা কি করবে আয়নার মতো, 10 সেকেন্ড। আয়নার মতো রিফ্লেক্ট করবে, যেমন আমরা ফ্লিপ হরিজন্টাল ফ্লিপ ভার্টিক্যাল করতাম ফটোশপে ওইটাই, তাছাড়া আর কিছুই না। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে যে রিফ্লেক্ট টুলে আসলাম, জুম করলাম, এখানে এই যে কর্নারটা আছে এটা এই পয়েন্টটা যেখানে রাখবেন সে অনুযায়ী কাজ করবে। এখানে এসে অল্টার চেপে ক্লিক করলাম, ভার্টিক্যাল বরাবর করতে হলে ভার্টিক্যাল বরাবর, হরিজন্টাল বরাবর করতে হলে হরিজন্টাল বরাবর, ফটোশপেই করছিলাম জাস্ট কপি। তাহলে দেখেন এটা কি হচ্ছে, এটা একটা বিপরীত অংশ চলে আসতেছে, এতটুকু রিফ্লেক্ট। হরিজন্টাল বরাবর করতে হলে হরিজন্টাল, ভার্টিক্যাল বরাবর করতে হলে ভার্টিক্যাল। উপর থেকে কালার চেঞ্জ করলাম, এটা একটু ডার্ক করে দিই, এটা আলাদা একটা পাতার মতো একটা চলে আসলো। এক কথায় যে জিনিসগুলো একই রকম সেই জিনিসগুলো আপনি রিফ্লেক্ট করতে পারবেন। আর রিফ্লেক্ট নিয়ে না হয় কালকে আরেকটু বলবো, সিম্পল। যেমন এখানে একটা আমি পেন টুল নিয়ে উদাহরণস্বরূপ, এখন এটাকে গ্রুপ করলে এটা যদি আমরা রোটেট করি এটাও কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন চলে আসবে। এটাকে সিলেক্ট করলাম, রোটেটে আসলাম, এখানে অল্টার চেপে এখানে মিডিলে এই জায়গায় ক্লিক করলাম। এটা কত ডিগ্রি করতে যাচ্ছি, 360 ডিগ্রি ডিভাইডেড 12টা বানাইতে যাচ্ছি, তাহলে ডিভাইডেড 12 কপি। এখন কন্ট্রোল ডি, ওকে, আই থিঙ্ক সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে। আজকে এগুলাই টুলগুলো দেখানোর বিষয় ছিল। এখন ইলাস্ট্রেটরের অপশন অনেক বেশি। অপশন বলতে ভাই
আরো অনেক অপশন আছে ইলাস্ট্রেটর। আর ইলাস্ট্রেটর বেশিরভাগ যারা কাজ করে ওরা ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেটর অনেক পছন্দ করে। ফটোশপ এগুলো যত দ্রুত তৈরি করতেছে, সামনে যে আরো ডিজাইনগুলো করা হবে এইগুলা এত দ্রুত ফটোশপে বা এগুলা করতে পারবেন না। ফটোশপ মূলত ফটো এডিটিং এর জন্য, আর ইলাস্ট্রেটর তো মূলত ডিজাইনিং এর জন্য। এখন আচ্ছা আমি অ্যাটেন্ডেন্সে চলে যাচ্ছি। রিপিট করে আবার ট্রাই করবেন। আচ্ছা বর্তমান ল্যাপটপে কে কে আছেন? তন্নিদা আপু আপনি ল্যাপটপে আছেন না? জি ভাইয়া। রুবিনা ভাই আপনার কি ফটোশপ সরি ইলাস্ট্রেটর ইনস্টল করা হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এদিকে ওসমান গনি ভাই আপনি কি ল্যাপটপে আছেন? আপনি কি এখন প্র্যাকটিস করতে পারবেন? এখন আজকে যাবে না। ওকে ঠিক আছে, লিটন ভাইও বাইরে আছে। আলী হায়দার ভাই আপনি সম্ভবত এখন তো প্র্যাকটিস করতে পারবেন না। করোনা ভাইও সেম। ভাই একটু হেল্প দরকার, সেটা হচ্ছে আপনি যে ইলাস্ট্রেটরটা ইউজ করেন ওইটা যদি কোনো একটা লিংক দিতেন, কারণ আমি হচ্ছে সর্বশেষ লেটেস্টটা করতেছি কিন্তু বিভিন্ন অপশন গুলো পাচ্ছি না, অর্থাৎ সম্ভবত মিসিং আছে। আপনি কত ভার্সন তাহলে ব্যবহার করতেছেন? 2019। আমি তো ভাই 2019ই ব্যবহার করতেছি। এই যে দেখেন আমার এখানে 2019 সেম ভার্সন ভাই, সবগুলাই থাকার কথা সেম। আমার কি তাহলে প্রিসেট নিয়ে কি কোনো প্রবলেম হলো নাকি? তাহলে আপনি ওই স্ক্রিন শেয়ার করে আমাকে একবার দেখাইতে পারেন যখন পিসিতে থাকবেন পরের ক্লাসে। এখন কি আমি দেখাবো একটু? হ্যাঁ অবশ্যই, আমি স্ক্রিন শেয়ার স্টপ দিলাম। আচ্ছা আপনি আপনার উইন্ডোজ বাটনে আমারটা কি দেখাচ্ছে? জি ভাই দেখতে পাচ্ছি। উইন্ডোজ বাটনে ক্লিক করেন দেখি, যে উইন্ডোজ বাটন ওই যে দেখি আপনার 2020 সরি 2020 আরো আপডেট। আচ্ছা ঠিক আছে, কোনটা কোনটা পাচ্ছেন না বলেন দেখি। আপনি যেগুলো দেখাচ্ছেন তো এগুলোর মনে হচ্ছে কি কিছু কম মনে হচ্ছে। আচ্ছা আপনার তো অনেকগুলো অপশন দেখছি। বুঝতে পারছি। আচ্ছা একটা কাজ করেন দেখি, 2020 আমারও চালানো হয়নি। নিচের দিকে একটা 3 স্টেপ বাটন আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। ওই যে এখান থেকে ওই যে যেটা নাই ওটা প্লাস করে নেন। ওই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট সাইডে দেখেন প্লাস বাটন একটা আছে, নিচের দিকে দেখেন যেটা নাই মনে হচ্ছে ওটা প্লাস বাটন ক্লিক করলে চলে আসবে। ক্লিক করলে ওটা চলে আসবে, সবগুলাই ভাই আছে কিন্তু প্লাস নাই। আচ্ছা ওটার উপর ক্লিক করেন দেখি, যেমন ম্যাজিকের উপর ক্লিক দেন দেখি এটা কি খবর। হচ্ছে না। আচ্ছা এইটা আসছে অ্যাড অ্যাঙ্কর, হ্যাঁ প্লাস দেন দেখি এটাতে। 20 তো চালানো হয়নি, 20 এর আপডেট নিয়ে আসছে। প্লাসের বাটনে ক্লিক দিলে চলে আসার কথা, এখানে ক্লিক দেন। হ্যাঁ চলে আসতেছে তো মনে হচ্ছে। কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, এটা ব্যাক আনা যাবে। ঠিক আছে আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমি কি হ্যাঁ স্টপ করতে পারেন। আপনাকে একটা জাস্ট আমি ইউটিউবে ভিডিও খুঁজে দিচ্ছি, যে ওটা দেখে থেকে আপনি খুব সহজেই করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। যেমন যাবতীয় সমস্যা সলভের জন্য ইউটিউব আছেই। তো এটা হবে how to add all tools Illustrator 2020। যে ভাই একটা 3 মিনিটের ভিডিও দিয়ে দিচ্ছি আপনাকে, এটা আপনি দেখে অ্যাড করে নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে।
আর না বুঝতে আমাকে বলবেন, আমি দেখে দেখে আপনাকে আসসালামু করে আলাইকুম। দেব। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই যে চ্যাট বক্সের লিংকে দিয়ে দিলাম। হ্যাঁ জি ভাই, রুবেল মিয়া ভাই বলেন। আপনি আসলে ভাই আপনার ল্যাপটপটা অভিজ্ঞ কাউকে সরাসরি দেখানো দরকার। আমি যদি সরাসরি থাকতাম ল্যাপটপের বা ডেস্কটপের এগুলো যাবতীয় খোলাখুলি ঠিক সব পারি, এগুলো হয়তো সুবিধা হতো। যেহেতু সামনাসামনি আপনার সাথে নাই, সেক্ষেত্রে আপনার আশেপাশের কোনো অভিজ্ঞ মানুষকে দেখিয়ে আপনি এটা ঠিকঠাক করে নিয়ে নেন। তাহলে তো মনে হয় আমাদের ক্লাস শেষ করা ছাড়া আপাতত কোনো উপায় নেই। আমি ক্লাসের ভিডিওটা সেভ করে দিচ্ছি, এদিকে আপনারা ক্লাসের ভিডিওটা দেখে আজকে সব টুলগুলো প্র্যাকটিস করেন। যেটা যেটা কালকে মনে হচ্ছে যে পারবো না, সেটা সেটা আমাকে বলবেন, ওটা আমি আবার রিপিট করব। ভাইয়া, হ্যাঁ আপু বলেন। যে টুলটা বাইরে নিয়ে আসেন ওইটা কিভাবে আনেন? ও টুলটা স্ক্রিন কি শেয়ার আছে আমার? আছে। হ্যাঁ। যেমন যেটা বাইরে নিয়ে আসতে যাচ্ছেন, যেমন এগুলো সবগুলো কেটে দিলাম আমি। এই যে এখান থেকে এই রেক্ট্যাঙ্গুলারটা বাইরে নিয়ে আসতে যাচ্ছে, এই যে সাইডে একটা তীর বাটন আছে, এখানে ক্লিক করলে বাইরে চলে আসবে। ওকে ভাইয়া। ওকে ওকে ঠিক আছে, ভালো থাকেন, লিভ নিতে পারেন আপনারা।